তুমি কি জানো যে নারীটাকে তুমি চাও সে এমন কিছুর অপেক্ষায় আছে যেটা তুমি এখনো দিতে জানো না? ফুল না, প্রশংসা না, আর সেই অতিরিক্ত মনোযোগও না যেটা তুমি ঢালছ এমন এক পাত্রে যার তলটাই নেই। সে অপেক্ষা করছে আরও গভীর কিছুর জন্য, আরও আদিম কিছুর জন্য, এমন কিছুর জন্য যা তার সচেতন চিন্তারও গভীরে কাজ করে, তার মানসিক গঠনের এক প্রাচীন স্তরে। আর এখানেই আছে সেই অংশটা যেটা তোমাকে অস্বস্তিতে ফেলবে। সে নিজেও জানে না ঠিক কী চায়, লুকোচ্ছে বলে না, বরং সে নিজেই এর ভাষা জানে না। কারণ এই চাহিদাগুলো ভাষার নিচে বাস করে, যুক্তির নিচে, শব্দের আগের এক জগতে, যেখানে অনুভূতি আর প্রবৃত্তি সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারে কখন তার ভেতরের এই চাহিদাগুলো পূরণ হচ্ছে, আবার এটাও বুঝতে পারে কখন হচ্ছে না। কিন্তু সে তোমাকে কখনো বোঝাতে পারবে না ঠিক কী পার্থক্যটা। তুমি যতবারই জিজ্ঞেস করো কি সমস্যা, সে উত্তর খুঁজে পাবে না। কারণ সমস্যাটা ভাষায় নেই, সমস্যাটা অনুভূতির স্তরে। কার্ল ইয়ুং তার জীবনের দশকের পর দশক কাটিয়েছেন মানুষের অবচেতন মনকে মানচিত্রে ধরার চেষ্টায়। আর তিনি আবিষ্কার করেছিলেন এক ভয়ঙ্কর সত্য: মানুষ এমন শক্তির দ্বারা চালিত হয় যেগুলোর নাম সে নিজেই জানে না। এই অদৃশ্য শক্তিগুলো, চাহিদাগুলোই গঠন করে তার প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা আকর্ষণ, প্রতিটা আকাঙ্ক্ষার মুহূর্ত। আমি আজ তোমার সামনে যে বিষয়গুলো তুলে ধরতে যাচ্ছি, সেগুলোই সেই চাহিদাগুলোর 7টি রূপ, যেভাবে সেগুলো বিশেষভাবে নারীর মানসিক জগতে কাজ করে। এগুলো কোনো ট্রিক নয়, কোনো চালাকি নয়, কোনো ম্যানিপুলেশন নয়। এগুলো মানুষের মৌলিক চাহিদা, যেগুলো আমাদের প্রজাতির শুরু থেকেই অস্তিত্বে আছে। বিবর্তন নিজেই এই চাহিদাগুলো নারীর ভেতরে গেঁথে দিয়েছে, কারণ এগুলো পূরণ হওয়াই একসময় মানে ছিল বেঁচে থাকা, নিরাপত্তা এবং জীবনের ধারাবাহিকতা। যে পুরুষরা এই চাহিদাগুলো বোঝে, তারা নারীদের পেছনে দৌড়ায় না, মনোযোগের জন্য ভিক্ষা করে না, বারবার ভাবতে বসে না আমি এত কিছু করেও কেন কিছু হচ্ছে না। তারা শুধু এমন মানুষে পরিণত হয় যাকে খোঁজার জন্য নারী জৈবিকভাবেই তৈরি। আর যারা এই চাহিদাগুলো বোঝে না, তারা চিরকাল বিভ্রান্তই থেকে যায়। তারা শেখানো সব কিছু করে, যা আছে সব দিয়ে দেয়, আর তারপর বারবার দেখে নারী অন্য কাউকে বেছে নিচ্ছে। শোপেনহাওয়ার একবার লিখেছিলেন, আমরা যা চাই তা করতে পারি, কিন্তু কি চাইব তা আমরা ঠিক করতে পারি না। আকাঙ্ক্ষা কোনো সিদ্ধান্ত নয়, এটা এক ধরনের প্রতিক্রিয়া। নির্দিষ্ট কিছু ট্রিগার যখন সক্রিয় হয়, তখনই প্রাচীন সার্কিট জেগে ওঠে। তোমার জীবনের সেই নারী নিজে সিদ্ধান্ত নিয়ে তোমার প্রতি আকৃষ্ট হয় না, বা অনাকৃষ্টও না। সে শুধু সাড়া দেয়, হয় এমন কিছুর প্রতি যা তার গভীর প্রোগ্রামিংকে জাগিয়ে তোলে, নয়তো এমন কিছুর প্রতি যা সেটা করতে ব্যর্থ হয়। তোমার কাজ তাকে বোঝানো নয় যে সে যেন তোমাকে চায়। তোমার কাজ হলো এমন মানুষে পরিণত হওয়া যার উপস্থিতিতেই সেই প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই জন্ম নেয়। এটা অভিনয়ের বিষয় নয়, এটা বিকাশের বিষয়। এই পার্থক্যটাই সব কিছু বদলে দেয়। অভিনয় করা পুরুষ শেখে কি বলতে হবে, কোন লাইন কখন ব্যবহার করতে হবে। সে কৌশল মুখস্থ করে, ট্যাকটিক প্রয়োগ করে। কিন্তু অভিনয়ের নিচে সে আগের মানুষটাই থেকে যায়। আর নারী এটা টের পায়। সে অনুভব করে তুমি যা দেখাচ্ছ আর তুমি আসলে যা, এই দুয়ের মাঝের ফাঁকটা। এই ফাঁক থেকেই জন্ম নেয় অবিশ্বাস। আর কোনো টেকনিক, কোনো স্ক্রিপ্ট, কোনো চালাকি এই অবিশ্বাস ভাঙতে পারে না। যে পুরুষ সত্যিকারে বিকশিত হয়েছে, সে অভিনয় করে না, সে সেগুলো ধারণ করে। তার আচরণ আসে সে কে সেখান থেকে, সে কি মুখস্থ করেছে সেখান থেকে না। নারীরাও এটা অনুভব করে, তারা সত্যতা বুঝতে পারে, আর এই সত্যতাই গভীর আকর্ষণের ভিত্তি। রবার্ট গ্রিন লক্ষ্য করেছিলেন, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আকর্ষণগুলো কোনো অভিনয় ছিল না, সেগুলো ছিল গড়ে ওঠা চরিত্রের স্বাভাবিক প্রকাশ। ক্যাসানোভা কোনো কৌশল ব্যবহার করেনি, সে নিজেকে এমনভাবে গড়ে তুলেছিল যাকে চাওয়া স্বাভাবিক হয়ে উঠেছিল। এই ভিডিও তোমাকে সেটাই দিচ্ছে, কিভাবে অভিনয় করতে হয় তা নয়, কিভাবে নিজেকে গড়ে তুলতে হয় তা। অন্যকে নিয়ন্ত্রণ করার শিক্ষা নয়, নিজেকে রূপান্তর করার পথ।
পরবর্তী কয়েকটি লম্বা মিনিটে আমি তোমার সামনে তুলে ধরব নারীর মানসিক জগতে কাজ করা 7টি অন্তরঙ্গ চাহিদা। প্রতিটা আগেরটার উপর দাঁড়িয়ে আছে, প্রতিটা আরও গভীরে যায়। প্রথম 3টি চাহিদা কাজ করে দৈনন্দিন যোগাযোগের স্তরে, এগুলো মিস করলে আকর্ষণই তৈরি হয় না। চতুর্থ আর পঞ্চম চাহিদা কাজ করে আবেগের স্তরে, এগুলো পূরণ হলে সে বন্ধন গড়তে শুরু করে। আর ষষ্ঠ আর সপ্তম চাহিদা কাজ করে আত্মার স্তরে, এগুলো পূরণ করতে পারলে তুমি হয়ে ওঠো অপূরণীয়। কিন্তু এখানে তোমাকে একটি সতর্ক বার্তা দিতে হবে। এই চাহিদাগুলো শেখার সঙ্গে সঙ্গে তুমি এক ধরনের মানসিক প্রভাব অর্জন করো। এই প্রভাব দিয়ে তুমি কিছু সুন্দর করতে পারো, আবার চাইলে গভীর ক্ষতিও করতে পারো। পার্থক্যটা একটাই জায়গায়, তোমার উদ্দেশ্যে। ম্যাকিয়াভেলি লিখেছিলেন, ক্ষমতা নিজে নিরপেক্ষ। যে আগুন ঘর গরম করে, সেই আগুনই ঘর পুড়িয়েও ফেলতে পারে। আজ আমি তোমাকে আগুন দিতে যাচ্ছি। ব্যবহার করো উষ্ণতা তৈরির জন্য, ধ্বংসের জন্য নয়। এবার শুরু করি প্রথম চাহিদা দিয়ে। মন দিয়ে শোনো, কারণ এই অংশটাই সবচেয়ে বেশি পুরুষকে অবাক করে। চাহিদা 1, দ্য নিড টু ফিল চোজেন, নট সেটেলড। অর্থাৎ বিশেষভাবে নির্বাচিত বোধ করার চাহিদা, শুধু বাধ্য হয়ে যা পাওয়া যায় তা মেনে নেওয়া নয়। প্রতিটি নারীর মনে থাকে একটা প্রশ্ন, যা সে সাধারণত মুখে বলে না। এটি তার মনের গভীরে ফিসফিস করে, যেন এক অবিরাম ছায়া। প্রশ্নটা হলো, সে কি আমাকে সত্যিই বেছে নিয়েছে, নাকি শুধু পাওয়া গিয়েছে তা মেনে নিয়েছে? এই প্রশ্নের গুরুত্ব সম্পর্কের অভিজ্ঞতায় প্রায় সবকিছুর চেয়ে বেশি। আর বেশিরভাগ মানুষের ধারণা নেই যে এই প্রশ্নটা সকল নারীর মনেই লুকিয়ে আছে। ফ্রয়েড লক্ষ্য করেছিলেন, মানুষের মধ্যে থাকে এক অদম্য প্রয়োজন বিশেষ বোধ করার, নির্বাচিত বোধ করার, মনে করা যে তারা আলাদা, অনন্য এবং অন্যদের থেকে ভিন্নভাবে গুরুত্বপূর্ণ। এটি অহংকার নয়, এটি বেঁচে থাকার স্বাভাবিক প্রোগ্রামিং। পুরনো সময়ে নির্বাচিত হওয়া মানে ছিল সুরক্ষা, সম্পদ এবং বিনিয়োগ, কিন্তু শুধু মেনে নেওয়া মানে ছিল বিপদে সুরক্ষার অনিশ্চয়তা। নারীরা এই প্রোগ্রামিং আরও তীব্রভাবে বহন করত, কারণ ঝুঁকি তাদের জন্য বেশি ছিল। একজন নারীর প্রতি শুধু মেনে নেওয়া মানে হতে পারত একে ছেড়েও যাওয়া যায়, কিন্তু একজন নির্বাচিত নারী সুরক্ষিত, অগ্রাধিকার প্রাপ্ত। আজও সেই প্রাচীন ভয় কাজ করে। যখন নারী বেছে নেওয়া বোধ করে, তার ভেতরের কিছু শিথিল হয়। সে পুরোপুরি বিনিয়োগ করতে পারে, কারণ সে বিশ্বাস করে তার বিনিয়োগ ফেরত আসবে। কিন্তু শুধু মেনে নেওয়া বোধ করলে তার কিছু অংশ সে লুকিয়ে রাখে, আটকে রাখে, কারণ সে জানে সে প্রতিস্থাপনযোগ্য। এখানেই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়। তারা আগ্রহ দেখায় সাধারণভাবে, যেমন তারা অন্য যে কোনো সুন্দর নারীর জন্য করত, ঠিক সেইভাবে। তাদের পিছু ধাওয়া, তাদের মনোযোগ সবই সাধারণ। এবং নারী এটা অনুভব করে। সে বুঝতে পারে সহজেই তাকে অন্য কারো দ্বারা প্রতিস্থাপন করা যেতে পারে। এই অনুভূতি আকর্ষণকে তার মূল থেকে মুছে দেয়। রবার্ট গ্রিন লিখেছেন, সবচেয়ে শক্তিশালী আকর্ষণ হয় যখন লক্ষ্যবস্তু নিজেকে একমাত্র এবং অন্যদের থেকে ভিন্ন মনে করে। এটি তুচ্ছ প্রশংসা নয়, এটি স্বীকৃতি। তোমাকে প্রকৃতই দেখতে হবে কি তাকে আলাদা করে, এবং সেই দেখার কথাই তাকে জানাতে হবে। থমাস নামের একজন পুরুষ এই পাঠটি ব্যথার মধ্য দিয়ে শিখেছিল। 42 বছর বয়স, ব্যবসায় সফল, যথেষ্ট আকর্ষণীয়। সে নিয়মিত ডেট করত, কিন্তু কয়েক মাসের বেশি কিছু স্থায়ী হতো না। প্রতিটি নারী অবশেষে দূরে সরে যেত, একই অস্পষ্ট কথায়, আমি এটা অনুভব করি না। থমাস বুঝতে পারত না। সে যত্নশীল, উদার, উপস্থিত, সবকিছু ঠিকঠাক করলেও সমস্যা তার চোখে অদৃশ্য ছিল। তার প্রশংসা সব নারীর জন্যই একই রকম ছিল। তার মনোযোগ সাধারণ। সে প্রতিটি নারীর সাথে একইভাবে আচরণ করত, কারণ সে ভাবত এটাই সঠিক। সে বলতো, তুমি সুন্দর, সত্য, কিন্তু অর্থহীন। সেটি যে কারো জন্য প্রযোজ্য হতে পারত। সে বলতো, তুমি বুদ্ধিমতী, সেটিও সত্য, কিন্তু অর্থহীন। যা সে কখনো করত না, প্রত্যেক নারীর বিশেষত্ব স্বীকৃতি দেওয়া, যেমন তার হাসির ধরন যখন সে নার্ভাস, অপরিচিত আগ্রহের প্রতি তার উদ্দীপনা, বিশ্বকে দেখার তার অনন্য দৃষ্টিভঙ্গি, যা কেউ ভাগ করতে পারে না।
যখন থমাস এই বিশেষ গুণগুলো লক্ষ্য করতে শুরু করল এবং নাম দিল, সব কিছু বদলে গেল। সে আর বলতো না তুমি সুন্দর, সে বলতো তোমার চোখ কিভাবে পরিবর্তন হয় যখন তুমি সত্যিই আগ্রহী। এটা অদ্ভুত। সে আর বলতো না তুমি বুদ্ধিমতী, সে বলতো অধিকাংশ মানুষ কেবল ভাষা চিন্তা করে। তুমি এমন জায়গায় গিয়েছ যা আমি আশা করিনি। তুমি কিভাবে পৌঁছলে? এই পরিবর্তন কোনো কৌশল নয়, এটি প্রকৃত মনোযোগ। সে আসলে কে তা বোঝার মনোযোগ। সাধারণ প্রশংসা নয়, কোনো শ্রেণীর অংশ হিসাবে নয়। জুং লিখেছেন, ইন্ডিভিজুয়েশন হলো প্রকৃত স্বতন্ত্র হওয়ার প্রক্রিয়া। যখন তুমি নারীর ব্যক্তিত্বকে স্বীকৃতি দাও, যখন তুমি তার হওয়ার প্রক্রিয়াটি দেখো, তুমি তাকে এমন কিছু দাও যা অন্য কেউ দিতে পারে না। তুমি তাকে জানতে দাও, সত্যিই জানতে দাও। সতর্কবার্তা: ভুল বিশেষীকরণ সাধারণ প্রশংসার চেয়েও খারাপ। যদি তুমি এমন পর্যবেক্ষণ তৈরি করো যা বাস্তবে নেই, সে এটা অনুভব করবে ম্যানিপুলেশন। লক্ষ্য হলো শুধু বিশেষ কিছু বলা নয়, লক্ষ্য হলো প্রকৃতই বিশেষ কিছু লক্ষ্য করা। এর জন্য প্রয়োজন চিরাচরিত কৌতূহল। তুমি সত্যিই জানতে চাও সে কে, কি তার আগ্রহ। যদি কৌতূহল না থাকে, কোনো কৌশলই পূরণ করতে পারবে না। কিন্তু যদি কৌতূহল থাকে, যদি তুমি সত্যিই জানতে চাও কি তাকে অনন্যভাবে তার বানায়, তাহলে যা তুমি আবিষ্কার করো তা স্বাভাবিকভাবে প্রকাশিত হবে, আর সেই প্রকাশ তাকে নির্বাচিত বোধ করাবে। চাহিদা 2, দ্য নিড ফর ইমোশনাল ফ্লাকচুয়েশন বা আবেগের ওঠানামা। এবার আমরা আরও গভীরে যাব, কারণ দ্বিতীয় চাহিদাটাই ব্যাখ্যা করে কেন অতিরিক্ত যত্নশীল পুরুষরা প্রায়ই ব্যর্থ হয়, আর কেন বাইরে থেকে উদাস মনে হওয়া কিছু পুরুষ অদ্ভুতভাবে সফল হয়ে ওঠে। দ্বিতীয় অন্তরঙ্গ চাহিদা, আবেগের ওঠানামা, ইমোশনাল ফ্লাকচুয়েশন। এখন আমি এমন একটা সত্য বলবো যেটা সম্পর্ক নিয়ে তোমার এতদিনের বিশ্বাসকে নাড়িয়ে দেবে। একটানা ইতিবাচক মনোযোগ আকর্ষণ তৈরি করে না, বরং ধীরে ধীরে সেটাকে মেরে ফেলে। এটা কোনো ব্যক্তিগত মত নয়, এটা মনস্তত্ত্বে প্রমাণিত সত্য। আর এটা বুঝতে পারলে নারীর সঙ্গে তোমার প্রতিটা ইন্টারঅ্যাকশনের রূপ বদলে যাবে। চলো মস্তিষ্কের ভেতরে কি ঘটে সেটা বুঝি। ড্যানিয়েল ক্যানেম্যান মানুষের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া নিয়ে গবেষণা করতে গিয়ে দেখিয়েছিলেন, আমরা কখনোই কোনো অনুভূতিকে স্থির অবস্থায় অনুভব করি না। আমরা অনুভব করি পরিবর্তনকে, অবস্থা থেকে অবস্থায় যাওয়াকে। এই কারণেই একজন কোটিপতিও নিজেকে ধনী মনে করে না, কারণ সে অভ্যস্ত হয়ে গেছে, তার বেসলাইন বদলে গেছে। শুধু বেসলাইন থেকে বিচ্যুতি হলেই মস্তিষ্কে আবেগের সাড়া জাগে। এই একই নীতি প্রযোজ্য মনোযোগ আর স্নেহের ক্ষেত্রেও। যখন তুমি একটানা অবিচল সব সময় ইতিবাচক মনোযোগ দিতে থাকো, তুমি এক ধরনের মানসিক বেসলাইন তৈরি করো। খুব দ্রুত সেটাই হয়ে যায় স্বাভাবিক, আর স্বাভাবিক জিনিস কোনো অনুভূতি তৈরি করে না। সে তোমার মনোযোগের সঙ্গে অভ্যস্ত হয়ে যায়, ঠিক যেভাবে কোটিপতি টাকার সঙ্গে অভ্যস্ত হয়ে যায়। তোমার উপস্থিতি আর আলাদা করে অনুভূত হয় না। কিন্তু যখন মনোযোগ ওঠানামা করে, যখন উষ্ণতা কখনো কাছে আসে কখনো সরে যায়, যখন উপস্থিতি আসে আবার হারিয়ে যায়, তখন প্রতিটা পরিবর্তন আলাদা করে অনুভূত হয়। অনুপস্থিতির পর যখন তুমি আবার ফিরে আসো, সেই ফিরে আসাটাই আবেগ তৈরি করে। পরিবর্তনটাই তখন হয়ে ওঠে উদ্দীপনা। রবার্ট চিয়ালদিনি এই বিষয়টাকে ব্যাখ্যা করেছিলেন ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট নামে। মানসিক সম্পৃক্ততা তৈরির ক্ষেত্রে এটাই সবচেয়ে শক্তিশালী প্যাটার্ন। ক্যাসিনোগুলো এটা খুব ভালো বোঝে। স্লট মেশিন কখনো নিয়ম করে টাকা দেয় না, দেয় এলোমেলোভাবে, কারণ নিয়মিত পুরস্কার মানুষকে বিরক্ত করে, আর অনিয়মিত পুরস্কার মানুষকে আসক্ত করে তোলে। এখন একটা বিষয় পরিষ্কার করে বলি, আমি বলছি না গণনা করে দূরে সরে যেতে, ইচ্ছে করে অনুপস্থিত থাকার অভিনয় করতে। ওটা কৌশল, আর কৌশল টেকে না, কারণ নারী আসল উদ্দেশ্য টের পায়। আমি যেটা বলছি সেটা ভিন্ন। তুমি এমন একটা জীবন বাঁচো যেটা স্বাভাবিকভাবেই ওঠানামা তৈরি করে। যে পুরুষের নিজের লক্ষ্য আছে, নিজের কাজ আছে, নিজের আগ্রহ আর জগৎ আছে, তার উপস্থিতি এমনিতেই সবসময় একরকম থাকে না। কোনোদিন সে উষ্ণ, উপস্থিত, গভীরভাবে যুক্ত, আর কোনোদিন সে ডুবে আছে নিজের কাজে,
শরীরচর্চায়, বন্ধুদের সঙ্গে, নিজের উন্নয়নে। তার মনোযোগ ওঠানামা করে, কাউকে খেলাতে নয়, বরং কারণ তার জীবনেরও দাবি আছে। অন্যদিকে যে পুরুষ একজন নারীকেই নিজের পুরো জগৎ বানিয়ে ফেলে, তার জীবনে কোনো ওঠানামা থাকে না। সে সবসময় সেখানে, সবসময় প্রস্তুত, সবসময় উপলব্ধ। বাইরে থেকে এটা লোক ভালোবাসা মনে হয়, কিন্তু বাস্তবে এটা তৈরি করে সেই বিপজ্জনক বেসলাইন। কারণ যা কখনো বদলায় না তা আর অনুভূত হয় না। নিচে কোথাও সে আর টের পায় না তোমার উপস্থিতির মূল্য। নিচে কোথাও আকর্ষণ নিস্তেজ হয়ে যায়। নিৎসে বলেছিলেন, মানুষের ভেতরের সবচেয়ে গভীর তাগিদ হল উইল টু পাওয়ার। কোনো কিছু অতিক্রম করার প্রয়োজন। কোনো বাধা না থাকলে, কোনো ওঠানামা না থাকলে, কোনো চ্যালেঞ্জ না থাকলে এই ইচ্ছা স্থবির হয়ে যায়। আকাঙ্ক্ষার ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটে। আকাঙ্ক্ষা বাঁচে ওঠানামার ভেতরে। ওটা না থাকলে আকর্ষণ ধীরে ধীরে রূপ নেয় আরামের, আর আরাম কখনো আকর্ষণ নয়। একজন মানুষ ছিল এডওয়ার্ড। শুরুর দিকে সে এই নীতিটা বুঝত না। সে ভীষণ নিবেদিত ছিল। সে ভেবেছিল এটাই তো ভালো পুরুষ হওয়ার চিহ্ন। গার্লফ্রেন্ডের সঙ্গে থাকলে সে ফোন ছুঁত না। বন্ধুরা জানত সে আর উপলব্ধ নয়। নিজের শখ থামিয়ে দিয়েছিল, নিজের জগৎ সংকুচিত করে ফেলেছিল। সে তাকে সবকিছু দিয়ে দিয়েছিল, আর শেষ পর্যন্ত সে তাকে ছেড়ে চলে গেল এমন একজন পুরুষের কাছে যে তাকে অনেক কম দিত। এডওয়ার্ড ভেঙে পড়েছিল। তার মনে হচ্ছিল, আমি তো সব ঠিকই করেছি, তাহলে কম কিভাবে বেশি হয়ে গেল? উত্তরটা ছিল একটাই, ফ্ল্যাকচুয়েশন। অন্য পুরুষটার একটা ব্যান্ড ছিল, তার বন্ধু ছিল যাদের গুরুত্ব ছিল, তার এমন রাত ছিল যখন সে একেবারেই উপলব্ধ ছিল না। তার মনোযোগ মূল্যবান ছিল, কারণ সেটা সব সময় পাওয়া যেত না। তার উপস্থিতি অর্থ বহন করত, কারণ অনুপস্থিতিও বাস্তব ছিল। এডওয়ার্ডের মনোযোগের কোনো ওজন ছিল না, কারণ সেটা কখনো হারাতো না। যা কখনো বদলায় না তার মূল্য বোঝা যায় না। যার কোনো অভাব নেই তার প্রতি আকাঙ্ক্ষাও জন্মায় না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যটা বুঝে নাও। নকল অভাব মানে ভান করা ব্যস্ততা, ভৌ অনুপস্থিতি, কৃত্রিম দূরত্ব। এটা ম্যানিপুলেশন। এতে স্বল্প মেয়াদে প্রতিক্রিয়া মিলতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে জন্মায় অবিশ্বাস। আর প্রকৃত অভাব মানে ত্রুটিহীন জীবন, এমন লক্ষ্য যেগুলো তোমার শক্তি দাবি করে, এমন আগ্রহ যেগুলো তোমাকে টেনে নিয়ে যায়, এমন সম্পর্ক যেগুলো কোনো নারীর উপস্থিতি ছাড়াও টিকে থাকে। এটাই সত্যতা। চাহিদা ৩, দ্য নিড ফর সাইকোলজিক্যাল স্ট্রেংথ বা মানসিক দৃঢ়তার চাহিদা। পছন্দ আর আবেগের ওঠানামা এই দুইটা তৈরি হয়ে গেলেও গভীর সংযোগ তৈরি হওয়ার জন্য আরও একটা জিনিস দরকার। আর তৃতীয় অন্তরঙ্গ চাহিদাটাই ঠিক সেই জায়গাটায় আঘাত করে। একজন নারীর স্নায়ুতন্ত্র প্রতিনিয়ত একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায়, নীরবে, অজান্তেই, এক মুহূর্তের জন্যেও থামে না। এই মানুষটা কি যথেষ্ট শক্ত? শক্ত শুধু শরীরের দিক থেকে নয়, যদিও সেটাও কখনো কখনো ভূমিকা রাখে, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মানসিকভাবে, আবেগগতভাবে। সে কি চাপ এলে নিজের অবস্থান ধরে রাখতে পারে? ঝড় এলে কি তার ভেতর শান্তি থাকে? বিপদ দেখা দিলে কি সে সম্পর্কটাকে রক্ষা করার মতো দৃঢ় থাকে? এই মূল্যায়ন কোনো সচেতন চিন্তা নয়, এটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, তার অনুভূতির পর্দার আড়ালে। হাজার হাজার ছোট সংকেত সে পড়ে। তোমার কণ্ঠের স্থিরতা, তোমার চোখের ভাষা, তোমার প্রতিক্রিয়ার গতি, তোমার ভেতরের কাঁপুনি কিংবা স্থিরতা, সব কিছু মিলিয়ে তার স্নায়ুতন্ত্র সিদ্ধান্ত নেয় এই মানুষটা শক্ত না দুর্বল। কার্ল ইয়ুং বলেছিলেন, নারীর মনোজগতে এক ধরনের পুরুষালী আর্কিটাইপ থাকে, যাকে তিনি বলেছিলেন অ্যানিমাস। যখন কোনো নারী এমন একজন পুরুষের মুখোমুখি হয় যে সত্যিই এই আর্কিটাইপকে ধারণ করে, তার ভেতরে কিছু একটা সাড়া দেয়। সে নিরাপদ বোধ করে, তার ভেতরের সতর্কতা ধীরে ধীরে নেমে আসে। তার নিজেকে আর সবসময় পাহারা দিতে হয় না। সে নিজের নারীত্বে ঢলে পড়তে পারে, কারণ তার সামনে আছে এমন এক পুরুষত্ব যে সেই ঢলে পড়াটাকে ধরে রাখতে পারে। কিন্তু যখন এই শক্তি অনুপস্থিত থাকে, সে কখনোই পুরোপুরি শিথিল হতে পারে না। সে সব সময় সতর্ক থাকে, কারণ সেখানে কেউ নেই যে শক্তির ভার বহন করছে।
আর এই সতর্কতা ভীষণ ক্লান্তিকর। সতর্ক থাকা মানে টিকে থাকা, কিন্তু সতর্ক থাকা কখনো আকর্ষণ নয়। এখন বোঝো বাস্তবে শক্তি কেমন দেখায়। সে তোমাকে পরীক্ষা করে, কিন্তু জেনে নয়, প্রবৃত্তিগতভাবে। হঠাৎ কোনো উস্কানি দেবে, তোমার গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করবে, তোমার কোনো সীমার উপর চাপ দেবে। এগুলো নিষ্ঠুরতা নয়, এগুলো যাচাই। সে দেখতে চায় চাপ পড়লে তুমি ভেঙে পড়ো কিনা, দুর্বল অবস্থায় প্রতিক্রিয়া কেমন। তুমি সঙ্গে সঙ্গে নুয়ে পড়ো, তৎক্ষণাৎ সম্মতি দাও, বিতর্ক এড়াতে নিজের অবস্থান ছেড়ে দাও। এই প্রতিক্রিয়া একটাই বার্তা দেয়, তোমার ওপর ভর করা যায় না। যদি সামান্য চাপেই তুমি ভেঙে যাও, তাহলে বড় ঝড় এলে তুমি টিকবে কিভাবে? আর শক্ত প্রতিক্রিয়া, তা কখনো আক্রমণ নয়, কখনো রাগ নয়, কখনো আত্মপক্ষ সমর্থনের হাহাকার নয়। শক্ত প্রতিক্রিয়া হল শান্ত থাকা, মাটিতে পা রেখে দাঁড়িয়ে থাকা। আমি এটা ভিন্নভাবে দেখি। আমার অভিজ্ঞতা এমন নয়, আমি তোমার কথা শুনছি কিন্তু আমি একমত নই, এইটুকুই যথেষ্ট। এপিকটিটাস বলেছিলেন, ঘটনা আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু প্রতিক্রিয়া আমাদের হাতে। যখন তুমি তার পরীক্ষার জবাব উদ্বিগ্ন আত্মসমর্পণ দিয়ে না হয়ে বরং স্থির উপস্থিতি দিয়ে দাও, তখন তুমি তাকে একটাই জিনিস দেখাও, তোমার ভেতরের স্থিরতা তার অনুমোদনের উপর নির্ভর করে না। এইটাই শক্তি, আর ঠিক এই শক্তিটাই তার স্নায়ুতন্ত্র খুঁজে বেড়ায়। একজন মানুষ ছিল, মার্কাস। সে বুঝতেই পারত না যে সে নিরন্তর এই পরীক্ষাগুলোতে ফেল করছে। তার গার্লফ্রেন্ড তার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করত, সে সঙ্গে সঙ্গে ব্যাখ্যা দিত, নিজেকে প্রমাণ করত, ক্ষমা চাইত। সে বিরক্ত হলে সে ছুটে যেত সব ঠিক করতে। তার ধারণা ছিল এটাই ভালো সঙ্গী হওয়া, কিন্তু বাস্তবে সে যা করছিল তা ছিল দুর্বল হয়ে যাওয়া। যেদিন সে নিজের অবস্থান ধরে রাখতে শিখল, সেদিন থেকেই সব বদলে গেল। একবার সে তার পুরনো বন্ধুদের সঙ্গে একটা উইকেন্ড কাটাতে চাইল। তার গার্লফ্রেন্ড আপত্তি করল। আগের মতো হলে মার্কাস হয়তো প্ল্যান বাতিল করত, অথবা অকারণে লম্বা ব্যাখ্যা দিত। কিন্তু সেদিন সে শুধু বলেছিল, ওদের সঙ্গে এই সময়টা আমার দরকার, আমি তোমাকে মিস করব, কিন্তু এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। সে আবার চাপ দিল। মার্কাস না রাগ করল, না ভেঙে পড়ল। সে যেমন ছিল তেমনই রইল, শান্ত, স্থির, অটল। পরে সে নিজেই তাকে বলেছিল, ওই মুহূর্তটাই ছিল যখন আমি তোমাকে অন্যভাবে দেখতে শুরু করি। কারণ সে তাকে প্রত্যাখ্যান করেনি, সে শুধু দেখিয়েছিল তার নিজের এমন এক মূল্যবোধ আছে যেটা সম্মান করার মতো। চাহিদা 4, দ্য নিড ফর সাইকোলজিক্যাল সেফটি, বা মানসিক নিরাপত্তার চাহিদা। শক্তি যদি নিরাপত্তার সঙ্গে না থাকে, তাহলে সেটা আকর্ষণ তৈরি করে না, ভয় তৈরি করে। আর এখানেই বহু শক্ত পুরুষ ব্যর্থ হয়। তারা ক্ষমতা দেখায়, কিন্তু উষ্ণতা নয়। তারা সক্ষমতা প্রমাণ করে, কিন্তু যত্ন নয়। ফলে একজন নারী হয়তো তাদের সম্মান করে, কিন্তু তাদের কাছে পুরোপুরি খুলে যেতে পারে না, কারণ তার প্রয়োজন দুটোই, শক্তি আর নিরাপত্তা। এই দুয়ের মিলটাই বিরল। আর ঠিক এই কারণেই যে পুরুষ দুটোই ধারণ করতে পারে, সে আলাদা হয়ে ওঠে। মানসিক নিরাপত্তা মানে সে দুর্বল হতে পারে, কিন্তু তার জন্য শাস্তি পায় না। সে নিজের ভয়গুলো বলতে পারে, কিন্তু সেগুলোকে কেউ বিচার করে না। সে নিজের অন্ধকার দিকগুলো প্রকাশ করতে পারে, কিন্তু প্রত্যাখ্যাত হয় না। ফ্রয়েড বুঝেছিলেন, অবচেতন মনে এমন অনেক কিছু থাকে যা আমরা নিজের কাছ থেকেও লুকিয়ে রাখি। যখন কোনো নারী এমন একজন পুরুষ খুঁজে পায় যার কাছে সে এই গোপন অংশগুলো প্রকাশ করতে পারে, তখন এমন এক বন্ধন তৈরি হয় যেটা হালকা সম্পর্ক কখনো ছুঁতেও পারে না। সে তখন জড়িয়ে পড়ে, কারণ সে বিনিয়োগ করে এবং বিনিময়ে সে পায়। এবার বোঝো বাস্তবে নিরাপত্তা কেমন দেখায়। সে তোমার সঙ্গে এমন কিছু শেয়ার করে যেটা নিয়ে সে লজ্জিত, কোনো পুরনো ভুল, বর্তমান কোনো অনিশ্চয়তা, অথবা এমন এক ভয় যেটা সে কখনো জোরে বলেনি। অসুরক্ষিত প্রতিক্রিয়া কি? তুমি বিচার করো, উপদেশ দিতে শুরু করো, তার অনুভূতিকে ছোট করে দেখাও, অথবা পরে কোনো সময় এই কথাটাই তার বিরুদ্ধে ব্যবহার করো।
এই যে কোনো একটি কাজই তার মনের ভেতরে একটা শিক্ষা গেঁথে দেয়। এই মানুষটার কাছে দুর্বল হওয়া বিপজ্জনক। আর নিরাপদ প্রতিক্রিয়া কি? তা হলো প্রতিক্রিয়া না দেখানো, শুধু গ্রহণ করা। যেভাবে তুমি জীবনের সব কিছু শান্তভাবে ধারণ করো, ঠিক সেভাবেই তার কথাটাকেও ধারণ করা। কম কথা দিয়ে, বেশি উপস্থিতি দিয়ে বোঝানো তার অন্ধকার তোমাকে ভয় দেখায় না। এর মানে এই নয় যে তুমি সব কিছু মেনে নেবে। সীমা থাকবে, কিন্তু সেই সীমার ভেতরে থাকবে এমন এক জায়গা যেখানে সে অভিনয় ছাড়া নিজেকে প্রকাশ করতে পারে। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, কোনো কিছুকে যেমন আছে তেমনভাবেই গ্রহণ করাই জ্ঞান। যখন তুমি একজন নারীর প্রকৃত স্বভাবকে, তার আলো সহ, তার অন্ধকার সহ গ্রহণ করতে পারো, তখন তুমি তাকে এমন কিছু দাও যা বেশিরভাগ পুরুষ দিতে পারে না। তুমি তাকে অভিনয় করা থেকে মুক্তি দাও, আর এই মুক্তিটাই গভীর আসক্তি তৈরি করে। তৃতীয় আর চতুর্থ চাহিদা একসঙ্গে মিললে একটা বিরল মানসিক অভিজ্ঞতা তৈরি হয়। সে এমন একজন পুরুষের সামনে দাঁড়ায় যে নিজের অবস্থান ধরে রাখার মতো শক্ত, আবার তার দুর্বলতাকে ধরে রাখার মতো নিরাপদ। এই সমন্বয়ে বেশিরভাগ পুরুষের ভেতরে নেই, আর যখন সে এটা খুঁজে পায়, সে বুঝে যায় এটা বিরল, আর বিরল জিনিসই সবচেয়ে মূল্যবান। চাহিদা 5, দ্য নিড টু বি উইটনেসড ইন হার বিকামিং, বা তার পরিণত হবার যাত্রার সাক্ষী হয়ে থাকা। এবার আমরা একটু গভীরে নামি, এমন এক জায়গায় যেখানে সম্পর্কের আসল শক্তিটা তৈরি হয়। সামনে যে দুটো চাহিদার কথা আসছে, সেগুলো মানুষের আবেগের একেবারে কেন্দ্রে গিয়ে কাজ করে। এখানেই লুকিয়ে আছে সেই উত্তর, কেন কিছু সম্পর্ক সময়ের সাথে সাথে এত গভীর হয়ে যায়, এত শক্ত হয়ে যায়, যে ভেঙে ফেলা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। পঞ্চম চাহিদাটা হলো তার হয়ে ওঠার পথটা কেউ দেখুক, কেউ যেন সেই যাত্রার সাক্ষী থাকে। একটু ভেবে দেখুন তো, আমরা কি কেউ স্থির? আমরা কি চিরদিন একই মানুষ থাকি? না, আমরা সবাই একটা চলমান যাত্রার ভেতর দিয়ে যাচ্ছি। প্রতিদিন একটু একটু করে বদলাচ্ছি, নতুন কিছু শিখছি, পুরনো কিছু ছেড়ে দিচ্ছি, ভুল করছি, আবার উঠে দাঁড়াচ্ছি। ধীরে ধীরে গড়ে উঠছি, সেই মানুষটার দিকে এগিয়ে যাচ্ছি যে মানুষটা আমরা হতে পারি। একজন নারীরও সেই একই যাত্রা আছে, আর তার দরকার এমন একজন পুরুষ যে শুধু সে এখনকে এটা দেখবে না, বরং সে কি হয়ে উঠছে সেই যাত্রাটাও দেখতে পারবে। এখানেই একটা সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। অনেক পুরুষ ভাবে তারা নাকি একজন নারীর ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। তারা ভাবে তারা বুঝে ফেলেছে সে কি হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় এটা দেখা নয়, এটা প্রজেকশন। মানে আপনি আপনার নিজের কল্পনা, নিজের ধারণা, নিজের পরিকল্পনা সব কিছু তার উপর চাপিয়ে দিচ্ছেন। কিন্তু সত্যিকারের সাক্ষী হওয়া সেটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। সাক্ষী হওয়া মানে তার ভেতরে যে স্বপ্ন আছে, যে সম্ভাবনা আছে, যে বিকাশের বীজ আছে, সেটা দেখতে পারা, আর সেই বিকাশের পথে তার পাশে থাকা। মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং মানুষের মানসিকতার একটা গভীর প্রক্রিয়ার কথা বলেছিলেন, ইন্ডিভিজুয়েশন। ইন্ডিভিজুয়েশন আসলে একটা যাত্রা, এমন এক যাত্রা যেখানে একজন মানুষ ধীরে ধীরে নিজের আসল সত্তার দিকে এগিয়ে যায়, মুখোশগুলো ছেড়ে দেয়, সমাজের চাপগুলো সরিয়ে রাখে, আর ভেতরের সত্যিকারের মানুষটার কাছে পৌঁছতে শুরু করে। যখন আপনি একজন নারীর এই যাত্রাটা দেখতে পারেন, যখন আপনি তার বেড়ে ওঠা লক্ষ্য করেন, আর সেই পরিবর্তনটা আবার তার সামনেই প্রতিফলিত করে দেন, তখন আপনি তার জীবনের গল্পের ভেতর এমনভাবে ঢুকে পড়েন যেখান থেকে একটা গভীর সংযোগ তৈরি হয়। আর এই ধরনের সংযোগ খুবই বিরল, কারণ সত্যি বলতে কি, বেশিরভাগ পুরুষ সাক্ষী হয় না, তারা বিচার করে। তারা নারীর দিকে তাকায় যেন একজন পরীক্ষক, নিজেদের মানদণ্ড দিয়ে তাকে মাপতে শুরু করে। এই অংশটা ভালো লাগলো, ওই অংশটা ভালো লাগলো না।
কোথাও অনুমোদন দেয়, কোথাও অস্বীকৃতি জানায়। তারা তাকে একটা চলমান মানুষ হিসেবে দেখে না, দেখে যেন একটা স্থির জিনিস যাকে বিচার করা যায়, নম্বর দেওয়া যায়, মূল্যায়ন করা যায়। আর এই মূল্যায়নই ধীরে ধীরে তাকে থামিয়ে দেয়। কারণ আপনি যদি সবসময় তার বর্তমান অবস্থানটাকেই নম্বর দিতে থাকেন, তাহলে সে আপনার দিকে এগিয়ে বেড়ে উঠতে পারবে না, তার বিকাশের জায়গাটা সংকুচিত হয়ে যায়। কিন্তু যে পুরুষ সত্যিকারের সাক্ষী হয়, সে ভিন্নভাবে কথা বলে। সে হয়তো খুব সাধারণ একটা কথা বলবে, তুমি 6 মাস আগে যেমন ছিলে এখন তেমন ন, এখন তুমি নিজের ব্যাপারে অনেক বেশি নিশ্চিত, আমি সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি। শুনতে হয়তো খুব বড় কিছু মনে হবে না, কিন্তু এর ভেতরে আছে গভীর স্বীকৃতি। সে লক্ষ্য করেছে, সে দেখেছে, সে তার পরিবর্তনটাকে চিনে নিয়েছে। সে যেন তার সামনে একটা আয়না ধরে বলছে, দেখো তুমি বদলাচ্ছ। এভাবেই সে তার হয়ে ওঠার সাক্ষী হয়ে দাঁড়ায়। লেখক রবার্ট গ্রিন একটা দারুণ পর্যবেক্ষণ করেছিলেন। মানুষ সাধারণত তাদের প্রতি প্রেমে পড়ে যারা তাদের নিজের আরও ভালো একটা সংস্করণ মনে করতে সাহায্য করে। যখন আপনি একজন নারীর হয়ে ওঠার যাত্রাটা দেখতে পারেন, তখন আপনি তাকে এমন একটা অনুভূতি দেন, তার বিকাশ সত্যি, সেটা চোখে পড়ছে, সেটা অদৃশ্য নয়, সেটা স্বীকৃত। আর এই অনুভূতিটা এমন ধরনের আবেগীয় বন্ধন তৈরি করে যেটা শুধু শারীরিক আকর্ষণ দিয়ে কখনোই তৈরি করা যায় না। একটা ছোট্ট গল্প বলি। একজন পুরুষ ছিল জনাথন। সে সচেতনভাবেই এই জিনিসটা চর্চা করত। তার সঙ্গী তখন একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছিল। নতুন কিছু শুরু করা স্বাভাবিকভাবেই কঠিন। মাঝে মধ্যে সে নিজের উপর সন্দেহ করত, ভাবত সে পারবে তো। এই অবস্থায় অনেক পুরুষ কি করে? তারা উপদেশ দিতে শুরু করে, সমাধান দিতে শুরু করে, বলে এটা করো, ওটা করো, এভাবে করলে ভালো হবে। কিন্তু জনাথন অন্য পথ বেছে নিয়েছিল। সে কোনো উপদেশ দেয়নি, সে শুধু যা দেখেছে সেটাই বলেছিল। একদিন সে বলল, এই ক্লায়েন্টের পরিস্থিতিটা তুমি যেভাবে সামলেলে, গত বছর হলে তুমি একেবারেই অন্যভাবে করতে, তুমি বদলেছ। পরে সেই নারী তাকে বলেছিল ওই ছোট্ট মুহূর্তটা তার কাছে এত মূল্যবান ছিল যে জনাথনের দেওয়া অন্য যে কোনো উৎসাহের চেয়েও বেশি। কারণ সে তাকে নতুন কিছু হতে বলছিল না, সে শুধু দেখিয়েছিল সে ইতিমধ্যেই সেই মানুষটা হয়ে উঠছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। সাক্ষী হওয়া মানে সত্যিকারের মনোযোগ। আপনি এমন ভান করতে পারবেন না যে আপনি তার বিকাশ দেখেছেন, যদি আসলে আপনি লক্ষ্যই না করেন। এই চর্চাটা সত্যিকারের পর্যবেক্ষণ চায়, সময়ের সাথে সাথে তার পরিবর্তন, তার যাত্রা, সেগুলো খেয়াল করার অভ্যাস চায়। কারণ খুব সহজ একটা সত্যি আছে, আপনি যদি মনোযোগী না দেন, যদি সত্যিই তাকে লক্ষ্য না করেন, তাহলে সাক্ষী হওয়ার মতো কিছুই আপনার হাতে থাকবে না। চাহিদা 6, দ্য নিড টু এক্সিস্ট ইন হিজ ফিউচার, বা তোমার ভবিষ্যৎ পরিকল্পনাতেও উপস্থিতির নিশ্চয়তা। নারীর প্রয়োজন হল তোমার ভবিষ্যতে তার অস্তিত্বকে অনুভব করা। সম্পর্ক যদি ধারাবাহিক না হয়, তাহলে তা নিয়ে উদ্বেগ জন্মায়। একজন নারী বর্তমানে গভীরভাবে সংযুক্ত অনুভব করতে পারে, কিন্তু নিশ্চিত নয় এই সংযোগ কি ভবিষ্যতের জন্যেও টিকে থাকবে। সে চায় তার অস্তিত্ব তোমার ভবিষ্যতে দেখা যাক। কোনো অযথা প্রতিশ্রুতি নয়, না কোনো আগাম বাধ্যবাধকতা, বরং এমন ভাষার মাধ্যমে যা তাকে স্বাভাবিকভাবে তোমার পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে। শোপেনহাওয়ার বুঝেছিলেন ইচ্ছা সব সময় ভবিষ্যতের দিকে এগোয়। আমরা ভবিষ্যৎমুখী সত্তা। আমাদের নিরাপত্তার অনুভূতি আংশিকভাবে নির্ভর করে এই বোঝাপড়ার ওপর আমরা কি নিজেদের আগাম ঘটতে যাওয়া ঘটনার মধ্যে দেখতে পারি কিনা। যখন তুমি ভবিষ্যতের কোনো ঘটনা নিয়ে কথা বলো আর সে সেই কথায় অনুপস্থিত থাকে, তার স্নায়ুতন্ত্র সতর্ক হয়ে যায়, হুমকি অনুভব করে। কিন্তু যখন তুমি স্বাভাবিকভাবে তাকে তোমার ভবিষ্যতের চিন্তায় অন্তর্ভুক্ত করো, তার স্নায়ুতন্ত্র নিরাপত্তা অনুভব করে। এটা কোনো প্রতিশ্রুতি দেওয়ার কথা নয়,
এটা হলো এমনভাবে কথা বলা যাতে তাকে বিবেচনার বাইরে রাখা না হয়। বহিষ্কৃত ভাষা শুনতে এরকম: আমি যখন সেই শহরে চলে যাব, এই প্রকল্প শেষ করার পর আমি কিছুদিন ভ্রমণ করব। ভবিষ্যৎ শুধু তোমার জন্য পূর্ণ, সে সেখানে নেই। অন্তর্ভুক্তিমূলক ভাষা শুনতে এরকম: আমরা সেখানে বেড়াতে যাব আগামী মাসে, আমি মনে করি তুমি সেটা পছন্দ করবে। অন্তর্ভুক্তিমূলক ভাষার জন্য কোনো প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন হলো স্বীকৃতি। সে তোমার আগাম পরিকল্পনার মধ্যে উপস্থিত। এই স্বীকৃতি চাহিদাটিকে পূরণ করে। একজন পুরুষ, ডেভিড, একবার বুঝতে পারেনি সে এই চাহিদায় ব্যর্থ হচ্ছে। সে সবসময় ভবিষ্যতের কথা বলত, কিন্তু সবসময় একাকীভাবে। তার লক্ষ্য, তার ভ্রমণ, তার পরিকল্পনা, সব নিজেকে নিয়ে। তার সঙ্গী ক্রমে অনিরাপদ বোধ করতে লাগল, যদিও অন্য সবকিছু ইতিবাচক ছিল। যখন ডেভিড স্বাভাবিকভাবে তাকে ভবিষ্যতের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে শুরু করল, তার উদ্বেগ মিলিয়ে গেল। কেননা সে কোনো প্রতিশ্রুতি দেয়নি, বরং আর এভাবে কথা বলেনি যেন সে ভবিষ্যতের পরিকল্পনার মধ্যে নেই। ম্যাকিয়াভেলি লিখেছিলেন, বুদ্ধিমান নেতা তার অনুসারীদের অনুভব করায় যে তারা তার ভিশনের জন্য অপরিহার্য। এখানেও একই কথা প্রযোজ্য। যখন সে অনুভব করে তুমি তোমার ভবিষ্যতের পরিকল্পনায় তাকে অন্তর্ভুক্ত করছ, কোনো প্রতিশ্রুতি নয়, শুধু স্বীকৃতি, তাহলে কিছু তার ভেতরে স্থির হয়ে যায়। সে বিনিয়োগ করতে পারে, কোনো রকম ভয় ছাড়া যে সে এমন কারোর মধ্যে বিনিয়োগ করছে যিনি চলে যাবার পরিকল্পনা করছেন। চাহিদা 7, দ্য নিড টু সারেন্ডার টু সামথিং গ্রেটার, বা কোনো বৃহত্তর কিছুর প্রতি আত্মসমর্পণ করার প্রয়োজন। এখানেই আমরা পৌঁছাই সবচেয়ে গভীর স্তরে। এই স্তরটাই ব্যাখ্যা করে কেন কিছু পুরুষ একসময় অপরিবর্তনীয় হয়ে ওঠে আর অন্যরা থেকে যায় সহজেই বদলে ফেলা যায় এমন অবস্থায়। এই কথাগুলো যদি আপনার ভেতরে সামান্য হলেও নড়াচড়া তৈরি করে, 1 মিনিট সময় নিয়ে সাবস্ক্রাইব করুন। আমরা যা বলছি এটা শুধু বিনোদন নয়, এটা সম্পর্ক বোঝার মনস্তাত্ত্বিক শিক্ষা, যেটা আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে। সাবস্ক্রাইব বাটন চাপুন, নোটিফিকেশন বেল অন রাখুন যাতে পরের অংশ মিস না হয়। এবার আসি মূল কথায়। 7ম চাহিদা হল কোনো বৃহত্তর কিছুর প্রতি আত্মসমর্পণ করার প্রয়োজন। এটাই সবচেয়ে গভীর চাহিদা, যেটা উপলব্ধি করতে পারে মাত্র 1% মানুষ। একজন নারীকে অনুভব করতে হয় আত্মসমর্পণ মানে শুধু একজন পুরুষের কাছে নিজেকে ছেড়ে দেওয়া নয়, এটা মানে এমন কিছুর কাছে নিজেকে ছেড়ে দেওয়া যেটা আপনার থেকেও বড়। তার মনে হতে হবে আপনার দিশা মানেই দিশা। আপনার জীবন শুধু আরাম, সুবিধা আর ব্যক্তিগত লাভের জন্য নয়, আপনার জীবন কোনো বৃহত্তর উদ্দেশ্যের সেবায় এগিয়ে চলেছে। আপনাকে বেছে নেওয়া মানে শুধু আপনাকে বেছে নেওয়া নয়, এটা একটি গতি বেছে নেওয়া, একটি মিশন বেছে নেওয়া, একটি উদ্দেশ্য বেছে নেওয়া যার ওপর সে ভরসা রাখতে পারে। এই চাহিদা কাজ করে মনস্তাত্ত্বিকভাবে, কিন্তু স্তরটা প্রায় আধ্যাত্মিক। কার্ল ইয়ুং এটাকে বলেছেন একটা মানের প্রয়োজন, আর সহজ ভাষায় বললে এটা কারণ বা রিজনের প্রয়োজন। এই কারণ বা রিজন না থাকলে সম্পর্ক হয়ে যায় লেনদেনের মতো, আমি এটা দিলাম, তুমি ওটা দিলে। কিন্তু কারণ বা রিজন থাকলে সম্পর্ক পায় গভীরতা। তখন সেটা শুধু বর্তমান নয়, অতীত, ভবিষ্যৎ আর অর্থের ভেতর দিয়ে বয়ে চলে। কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ যখন একজন নারী সত্যিকারভাবে একজন পুরুষের মধ্যে বিনিয়োগ করে, সে শুধু সময় বা আবেগ দিচ্ছে না, সে দিচ্ছে তার জীবনী শক্তি, তার মনোযোগ, তার সৃষ্টি করার ক্ষমতা। এটা কোনো ছোট বিনিয়োগ নয়। জীববৈজ্ঞানিক দিক থেকে দেখলে এটাই একজন মানুষের করা সবচেয়ে বড় বিনিয়োগগুলোর একটি। আর সেই বিনিয়োগের একটা যৌক্তিকতা সে খুঁজে পেতে চায়। সে অনুভব করতে চায় যার মধ্যে সে বিনিয়োগ করছে সে এমন কিছু তৈরি করছে যেটা সত্যিই তৈরি করার মতো। যে পুরুষের জীবন কেবল টিকে থাকার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কোথাও এগোচ্ছে, সেই দিকেই সে বিনিয়োগ করতে চায়। উদ্দেশ্যহীন পুরুষ আরাম দিতে পারে, সে নিরাপত্তা দিতে পারে, কিন্তু সে প্রেরণা দিতে পারে না। সে স্থিতি দেয়, কিন্তু বিকাশ দেয় না। সবকিছু ঠিকঠাক থাকার পরেও কিছু একটা অপূর্ণ থেকে যায়।
কারণ তার মধ্যে বিনিয়োগ করলে মনে হয় এটা কোনো কাজেই লাগছে না। উদ্দেশ্য থাকা পুরুষ আলাদা, সে দিক নির্দেশনা দেয়, তার জীবন একটা দিকে এগোচ্ছে। আর যখন একজন নারী তার মধ্যে বিনিয়োগ করে, সে আসলে সেই গতির মধ্যেই বিনিয়োগ করে। তার শক্তি তখন অর্থ পায়, তার উপস্থিতি তখন মূল্যবান হয়ে ওঠে। ফ্রেডরিক নিটশে লিখেছিলেন, যার কাছে রিজন বা কারণ আছে সে প্রায় যে কোনো কিভাবে সহ্য করতে পারে। সম্পর্কেও ঠিক তাই, যে নারী আপনার কারণ বুঝতে পারে সে কঠিন সময়েও পাশে থাকতে পারে। কিন্তু রিজন না থাকলে কষ্টগুলো অর্থহীন হয়ে যায়, সহ্য করার মতো কিছু থাকে না। এটা বড় লক্ষ্য বা সমাজে সম্মান পাওয়া লক্ষ্য হওয়ার কথা নয়, এটা সত্যিকারের লক্ষ্য হওয়ার কথা। যে পুরুষের লক্ষ্য কেবল মর্যাদা, টাকা বা বাহ্যিক অর্জন, তার জীবন বাস্তব কোনো গতি পায় না। তার লক্ষ্য ফাঁকা, আর ফাঁকার মধ্যে কেউ সত্যিকারভাবে আত্মসমর্পণ করতে পারে না। কিন্তু যে পুরুষ অবদান রাখতে চায়, সৃষ্টি করতে চায়, সেবা করতে চায়, বড় হতে চায়, তার জীবনে বাস্তব গতি থাকে, তার লক্ষ্য ওজন বহন করে। তার কাছে আত্মসমর্পণ মানে সত্যিই মূল্যবান কিছুর কাছে নিজেকে ছেড়ে দেওয়া। রবার্ট গ্রিন লিখেছেন, ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী মানুষরা সবচেয়ে ধনী ছিল না, তারা ছিল সেই মানুষ যাদের দৃষ্টি সবচেয়ে শক্তিশালী ছিল। মানুষ দৃষ্টিকে অনুসরণ করে, আর ঘনিষ্ঠ সম্পর্কে সেই অনুসরণটাই রূপ নেয় আত্মসমর্পণে। একটা উদাহরণ দিই। রিচার্ড নামে একজন পুরুষ, বাইরের সব মানদণ্ডে সে সফল, ধনী, ফিট, সামাজিকভাবে সংযুক্ত, কিন্তু তার সম্পর্ক কখনো গভীর হয়নি। নারীরা তার সঙ্গে ডেট করত, তার জীবন উপভোগ করত, তারপর কম সম্পদশালী অন্য পুরুষের কাছে চলে যেত। রিচার্ড বুঝতে পারত না, তার মনে হতো আমি তো সবই দিচ্ছি, আর কি চাই। তারা চাইছিল দিক নির্দেশনা। রিচার্ড অর্জন করেছিল, কিন্তু কিছু তৈরি করছিল না। তার জীবন ছিল ধরে রাখার, সৃষ্টি করার নয়। সে পৌঁছে গিয়েছিল, আর সেখানেই থেমে গিয়েছিল। নারীরা এই স্থবিরতা অনুভব করত। তারা পুরোপুরি আত্মসমর্পণ করতে পারত না, কারণ সামনে কোনো উদ্দেশ্য ছিল না। যখন রিচার্ড আবার প্রকৃত উদ্দেশ্যের সঙ্গে যুক্ত হল, যখন সে সত্যিই কিছু গুরুত্বপূর্ণ তৈরি করতে শুরু করল, সব কিছু বদলে গেল। তার শক্তি বদলে গেল, তার কথা বলার ধরন বদলে গেল। নারীরা অনুভব করল, তার মধ্যে বিনিয়োগ মানে কিছু ঘটমান কিছুর মধ্যে বিনিয়োগ করা। যে নারী পরে তার স্ত্রী হল, সে বলেছিল, আমি তোমার টাকা বা মর্যাদার জন্য আকৃষ্ট হইনি, আমি আকৃষ্ট হয়েছিলাম তোমার গন্তব্যের জন্য। আমি সেই যাত্রার অংশ হতে চেয়েছিলাম। এখান থেকে শিক্ষা পরিষ্কার, উদ্দেশ্য নকল করা যায় না। যে গতিটা নেই তা অভিনয় করা যায় না। এই চাহিদা পূরণ করতে হলে দরকার প্রকৃত দৃষ্টি আর প্রকৃত উদ্দেশ্যের বিকাশ। প্লেটো বলেছিলেন, পর্যবেক্ষিত জীবনই একমাত্র জীবন যা বাঁচার যোগ্য। পর্যবেক্ষণ মানে প্রশ্ন করা, আমার জীবন কিসের জন্য? আমি কি তৈরি করছি? আমার অস্তিত্বের ফলে কি বদলাবে? আমি নিজের স্বার্থের বাইরে কি সেবায় আছি? এই প্রশ্নগুলো সহজ নয়। বেশিরভাগ পুরুষই এগুলো এড়িয়ে চলে। কিন্তু এই এড়িয়ে চলাই সেই শূন্যতা তৈরি করে যেটা নারীরা অনুভব করে, আর যার কাছে তারা আত্মসমর্পণ করতে পারে না। চর্চা হিসেবে এক কাজ করুন, চুপচাপ বসুন, এই প্রশ্নটার সঙ্গে থাকুন, আমার জীবন কি অর্থ বহন করবে? তাড়াতাড়ি উত্তর দেবেন না, প্রশ্নটাকে কাজ করতে দিন। আরামের নিচে, নিরাপত্তার নিচে আসলে কি সত্যি গুরুত্বপূর্ণ সেটা ধীরে ধীরে বেরিয়ে আসতে দিন। যখন আপনি প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাবেন, যখন জীবনকে তার চারপাশে সাজাতে শুরু করবেন, আপনার ভেতরে কিছু বদলে যাবে। আপনি নিজেকে গড়ে তুলবেন এমন এক মানুষকে, যেটাকে নিটশে বলেছিলেন সঙ্গতিপূর্ণ আত্মপরিচয়। আপনার কাজ আপনার মূল্যবোধের সঙ্গে মিলবে, আপনার দিন চলবে আপনার গতি অনুযায়ী। এটা সবাই অনুভব করবে যে আপনার সংস্পর্শে আসবে। নারীরা সবচেয়ে বেশি অনুভব করবে, কারণ সঙ্গতিপূর্ণ উদ্দেশ্যই অর্থবহ আত্মসমর্পণের ভিত্তি। আর অর্থবহ আত্মসমর্পণই সপ্তম চাহিদার আসল দাবি। এটাই সবচেয়ে গভীর চাহিদা। এটা পূরণ করুন আর আপনি হয়ে উঠবেন অপরিবর্তনীয়। চলুন এবার সব কিছু এক সুতোয় বেঁধে ফেলি।
এতক্ষণে আপনি বুঝে গেছেন নারীর মনোজগতে কাজ করার স্বাদটা খুব গভীর, খুব ব্যক্তিগত চাহিদা কি কি। নির্বাচিত হওয়ার চাহিদা কেবল পরিস্থিতির কারণে মেনে নেওয়া নয়, আবেগের ওঠানামা অনুভব করার চাহিদা, শক্তির সামনে দাঁড়ানোর, শক্তিকে অনুভব করার চাহিদা, মানসিক নিরাপত্তার চাহিদা, নিজের পরিবর্তন, নিজের বেড়ে ওঠার পথে তাকে কেউ দেখছে এই চাহিদা, তার ভবিষ্যতের ভেতরে নিজের একটা জায়গা থাকার চাহিদা, আর সবশেষে নিজের চেয়েও বড় কিছুর কাছে নিজেকে ছেড়ে দেওয়ার চাহিদা। এই চাহিদাগুলো আলাদা আলাদা নয়, একটা আরেকটার উপর দাঁড়িয়ে। প্রতিটা ধাপে ধাপে আরও ভেতরে যায়, আরও গভীরে নামে। সবগুলো একসাথে মিলেই তৈরি করে সেই পুরো ছবিটা, যেটা নারীরা খোঁজে কিন্তু বেশিরভাগ সময় নিজেরাও ঠিক করে ভাষায় বলতে পারে না। তবে এখানে একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার, এই চাহিদাগুলো কোনো বোতাম নয়, চাপ দিলেই কাজ করবে। এগুলো কোনো ট্রিক না, কোনো চালাকি না, ব্যবহার করলেই ফল পাওয়া যাবে এমন কিছু নয়। এগুলো হলো এমন গুণ যেগুলো আপনাকে নিজের ভেতর ধীরে ধীরে গড়ে তুলতে হয়। এই গড়ে তোলাটাই আসল কাজ। এই কাজের ফল হিসেবেই কৌশলগুলো আসে। যে পুরুষ সত্যিই এই গুণগুলো নিজের ভেতরে তৈরি করেছে, তারা আলাদা করে ভাবতে হয় না এখন কি করব। সে যেভাবে কথা বলে, যেভাবে আচরণ করে, সব কিছু স্বাভাবিকভাবেই বেরিয়ে আসে, কারণ সে নিজেই ওই মানুষটা হয়ে উঠেছে। সে তাকে নির্দিষ্টভাবে বেছে নেয় কারণ সে নিজেই এমন একজন হয়েছে যে নির্দিষ্টভাবে দেখতে জানে। তার মনোযোগ আপনা আপনি ওঠানামা করে কারণ সে এমন একটা জীবন বানিয়েছে যেটা সত্যিই বাঁচার মতো। সে শক্ত থাকে, আবার নিরাপত্তাও দেয়, কারণ সে নিজের ভেতরের সেই কাজটা করেছে যেখান থেকে শক্তি আর নিরাপত্তা দুটোই জন্ম নেয়। এখানেই 1% আর বাকি 99%-এর পার্থক্য। 99% মানুষ কৌশল খোঁজে, তারা শর্টকাট চায়, আমাকে বলুন কি বলবো, এমন একটা টোটকা দিন যেটা কাজ করে। আর 1% জানে কোনো শর্টকাট নেই। তারা অভিনয় শেখায় না, তারা মানুষ হওয়ার পেছনে বিনিয়োগ করে। আর যেহেতু তারা সত্যিই হয়ে উঠেছে, তাদের প্রতিটা কাজের একটা ওজন থাকে যেটা কোনো অভিনয়, কোনো ভান কখনো তৈরি করতে পারে না। কার্ল ইয়াং পার্সোনা আর সেলফের কথা বলেছিলেন। পার্সোনা হলো সেই মুখোশ যেটা আমরা দুনিয়ার সামনে পরে থাকি, আর সেলফ হলো সেই মানুষটা যেটা আমরা আসলে মুখোশের নিচে। নারীরা এই পার্সোনা আর সেলফের মাঝের ফাঁকটা অবিশ্বাস্যভাবে সূক্ষ্মভাবে টের পায়। যখন তারা এই ফাঁকটা অনুভব করে, তখন বিশ্বাস আর তৈরি হয় না। কিন্তু যখন কোনো ফাঁক থাকে না, যখন আপনি যেভাবে নিজেকে দেখান আর আপনি আসলে যেভাবে আছেন, দুটো সত্যিকারের বিকাশের মাধ্যমে এক হয়ে গেছে, তখন বিশ্বাস জোর করে বানাতে হয় না, এটা আপনা আপনিই তৈরি হয়। সে অনুভব করতে পারে ভেতরে কিছু লুকোনো নেই, কোনো চালাকি নেই, কোনো ম্যানিপুলেশন নেই। আর এই অনুভূতিটাই এমন এক নিরাপত্তা তৈরি করে যেটা তাকে ধীরে ধীরে পুরোপুরি খুলে দেয়। এখন বুঝুন কেন এটা এত গুরুত্বপূর্ণ। আপনি এখানে শুধু মনোবিজ্ঞান শিখছেন না, আপনি শিখছেন কিভাবে গভীর সংযোগের যোগ্য মানুষ হয়ে ওঠা যায়। গভীর সংযোগ মানুষের জীবনের সবচেয়ে অর্থবহী অভিজ্ঞতাগুলোর একটি। এটা দৃষ্টিভঙ্গি বদলে দেয়, অস্থির পৃথিবীতে এটা একটা ভিত দেয়, একাকিত্ব ভরা সময়ে এটা সঙ্গ দেয়। কিন্তু গভীর সংযোগের জন্য দরকার দুজন বিকশিত মানুষ। অপরিণত অবস্থান থেকে আপনি গভীরভাবে যুক্ত হতে পারেন না। আপনি তখন শুধু সংযোগের অভিনয় করেন, আর অভিনয় কখনোই সংযোগ নয়। এই গুণগুলো গড়ে তুলে, এই চাহিদাগুলো বুঝে ও পূরণ করতে শিখে আপনি এমন কিছুর যোগ্য হয়ে ওঠেন যেটা বেশিরভাগ মানুষ শুধু ভান করে দেখায়। আসল ঘনিষ্ঠতা, আসল অংশীদারিত্ব, আসল ভালোবাসা। আর্থার শোপেনহাওয়ার বলেছিলেন, জীবন দোল খায় কষ্ট আর একঘেয়েমির মাঝে। কিন্তু তিনি এটাও বুঝেছিলেন, ভালোবাসা যদি সেটা সত্যিকারের হয়, এই দুটোর থেকেই কিছুটা মুক্তি দেয়। কষ্টকে একটা অর্থ দেয়, একঘেয়েমিকে ভেঙে দেয়। আপনি এখন যে ক্ষমতাটা তৈরি করছেন, সেটাই সেই ভালোবাসার ক্ষমতা। এখন সামনে এগোনোর জন্য একটা সহজ কাঠামো দিই। প্রথম চাহিদা দিয়ে শুরু করুন। আপনার জীবনের নারীদের মন দিয়ে খেয়াল করুন। দেখুন কি তাকে আলাদা করে তোলে, কি তাকে ঠিক সে বানায়। সেই পর্যবেক্ষণগুলো মুখে বলুন। দেখুন আপনি কি তাকে সাধারণ নয়, সিলেক্টেড মনে করাতে পারছেন কিনা। তারপর নিজের জীবন গড়ুন এমন উদ্দেশ্যের চারপাশে যেগুলোর সত্যিকারের মূল্য আছে। এতে একসাথে দ্বিতীয় আর সপ্তম চাহিদা পূরণ হয়।
যখন আপনার জীবনের সত্যিকারের উদ্দেশ্য থাকে আপনার মনোযোগ স্বাভাবিকভাবেই ওঠানামা করে আর আপনি এমন একজন হয়ে ওঠেন যার কাছে নিজেকে ছেড়ে দেওয়া যায়। শক্তি আর নিরাপত্তা তৈরি করে এমন গভীর কাজটা করুন। এর মানে নিজের ভয়গুলোর দিকে সোজা তাকানো, নিজের ভেতরের স্থিতি গড়ে তোলা, কঠোর না হয়ে নিজের জায়গায় দাঁড়াতে শেখা, থেরাপি, মেডিটেশন, সৎ বন্ধুত্ব, যেটা আপনার জন্য কাজ করে। এই কাজটাই আসলে গুণ তৈরি করে। সাক্ষী হতে শিখুন। আপনার জীবনের মানুষগুলো কিভাবে বদলাচ্ছে সেটা খেয়াল করুন। আপনি যে পরিবর্তন দেখছেন সেটা কথায় আনুন। কারো বেড়ে ওঠার আয়না হয়ে উঠুন। ভবিষ্যতের ভাষায় কথা বলুন, যেখানে কাউকে বাদ দেওয়া নেই, আছে অন্তর্ভুক্তি। ভাষার এই ছোট্ট পরিবর্তন মনোজগতে বিশাল প্রভাব ফেলে। আর সবকিছুর নিচে একটা সিদ্ধান্ত রাখুন, অভিনয়ের চেয়ে বিকাশকে বেছে নেবেন। যখনই কোনো কৌশলের দিকে হাত বাড়াবেন, নিজেকে জিজ্ঞেস করবেন, আমি কি এমন কিছু দেখাচ্ছি যেটা আমি এখনো হয়ে উঠিনি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আবার নিজের ভেতরের কাজে ফিরে যান। যখন বিকাশ সত্যি হয়, কৌশল আপনা আপনিই আসে। মার্কাস অরেলিয়াস তার মেডিটেশনসে লিখেছিলেন, একজন ভালো মানুষ কেমন হওয়া উচিত তা নিয়ে তর্ক করে সময় নষ্ট করো না, ভালো মানুষ হয়ে ওঠো। এখানেও কথাটা একই। আকর্ষণীয় পুরুষ কেমন হওয়া উচিত তা নিয়ে তর্ক করো না, আকর্ষণীয় পুরুষ হয়ে ওঠো। এই ভিডিও আপনাকে একটা পথ দিয়েছে, কিন্তু হাঁটতে হবে আপনাকেই। যদি এখানে বলা কোনো কথা আপনার ভেতরে কিছু নড়িয়ে দিয়ে থাকে, তাহলে আপনাকে এই কমিউনিটির অংশ হতে আমন্ত্রণ। এই চ্যানেল তৈরি করা হয়েছে সেই মনোবিজ্ঞান খুলে দেখানোর জন্য, যেটার কাছে বেশিরভাগ মানুষ কখনো পৌঁছয় না। প্রতিটা ভিডিও আগেরটার উপর দাঁড়িয়ে। যারা নিয়মিত দেখে তারা ধীরে ধীরে গভীরভাবে বোঝা মানুষে পরিণত হয়। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল চাপুন, আর এই ভিডিওটা এমন একজন পুরুষের সাথে শেয়ার করুন যার এটা শোনা দরকার। আর তারপর কাজ শুরু করুন, কারণ বোঝা যদি কাজে না লাগে তাহলে সেটা শুধু বিনোদন। পরিবর্তন আসে কাজ থেকে। আপনি যে নারীটাকে চান, সে এমন একজনকে খুঁজছে যে এই গুণগুলো সত্যি নিজের ভেতরে গড়ে তুলেছে। সে তাকে পাবে না সেই ভিড়ে যারা শুধু অভিনয় করে। সে আসলটাই খুঁজছে। আসল হয়ে উঠুন। পরের ভিডিওতে দেখা হবে।